শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। সাবেক ছাত্রলীগ নেতা প্রথমবার সন্তানকে কোলে নিলেন কারাফটকে লাশ হিসেবে। স্ত্রী সন্তানকে শেষ বিদায় দিতেও প্যারোলে মুক্তি মেলেনি, নিন্দার ঝড়। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাগেরহাটের সাবেকডাঙ্গা গ্রামে ২৪ জানুয়ারি দিবাগত রাতে সম্পন্ন হল এক করুণ বিদায়। পারিবারিক কবরস্থানের পাশাপাশি চিরনিদ্রায় শায়িত হলেন ২২ বছরের তরুণী কানিজ সুবর্ণা ও তার ৯ মাস বয়সী সন্তান নাজিফ। বিষাদঘন এই বিদায়ে মিশে থাকল এক অপূর্ণ হাহাকার। সন্তানকে কোনোদিন স্পর্শ করতে না পারা এক কারাবন্দী পিতার আর্তনাদ। নিষেধাজ্ঞাপ্রাপ্ত সংগঠন ছাত্রলীগের নেতা জুয়েল হাসান সাদ্দাম যশোর কারাগারে বন্দী। এমন দিনে তার ঘর থেকে উদ্ধার হয় স্ত্রী ও সন্তানের নিথর দেহ। স্বজনদের ধারণা, স্বামীর কারাবাস ও একাকিত্বের মানসিক চাপে সুবর্ণা চরম পথ বেছে নিয়েছেন। সবচেয়ে মর্মান্তিক বিষয় হল ৯ মাসের শিশু নাজিফ পৃথিবীর আলো দেখার পর থেকে বাবা জুয়েল ছিলেন কারাগারে। একটি বারের জন্য ছেলেকে বুকে নিতে পারেননি তিনি। জুয়েলের বিরুদ্ধে সরাসরি হত্যা মামলাও নেই। জুয়েল গ্রেপ্তার হয়েছিলেন অজ্ঞাতনামা কোটায়। শনিবার বিকেলে অ্যাম্বুলেন্সে করে মা ছেলের মরদেহ নেওয়া হয় যশোর কারাফটকে। সেখানে মাত্র কয়েক মিনিটের জন্য নিথর প্রিয়জনদের মুখ দেখার সুযোগ পান জুয়েল। জানা যায়, অংশ নিতে জুয়েলকে প্যারোলে মুক্তি না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। মানবিক কারণে এর আগে বাংলাদেশে একাধিকবার প্যারোলে মুক্তির নজির রয়েছে। এমনকি গত বছর অর্থাৎ ২০২৫ সালের ২৪ নভেম্বর রাজবাড়ীতে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার খানখানাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম প্যারোলে মুক্তি পেয়ে দত্তপাড়া গ্রামে নিজ বাড়িতে বাবার জানাজায় অংশ নিয়েছেন। এছাড়াও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী এবং জঙ্গিবাদের দায়ে কারাগারে থাকা ব্যক্তিরও মুক্তির ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের গুলিতে অ্যালেক্স প্রেটি নামে এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। ভিডিও ফুটেজ ও অনুসন্ধানী সংস্থা বেলিংক্যাট এর তথ্য মতে, বিক্ষোভকারীদের সহায়তা করার সময় আইসিই সদস্যরা প্রেটিকে মাটিতে ফেলে মারধর করেন এবং তার বৈধ অস্ত্রটি কেড়ে নেওয়ার পরও তাকে কয়েকবার গুলি করা হয়। গভর্নর টিম ওয়ালজ এই ঘটনাকে বর্বরতা হিসেবে বর্ণনা করে তদন্তের নির্দেশ দিয়েছেন। সম্প্রতি রেনি নিকোল গুড সহ একাধিক নাগরিকের হত্যার ঘটনায় আইসিইর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ট্রাম্প প্রশাসন গণবিতারণ অভিযানের পক্ষে থাকলেও জরিপ মতে অধিকাংশ মার্কিন নাগরিকই এই প্রাণঘাতী বল প্রয়োগের বিরোধী। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণ পাশে থাকলে কঠোর হস্তে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে, যাতে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারেন। এছাড়া বিএনপি নির্বাচিত হলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে, এটি বিএনপির কমিটমেন্ট। ২৫ জানুয়ারি রোববার দুপুরে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে আয়োজিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একথা বলেন। অতীতে বিএনপি এই দুটি বিষয়ে সাফল্য দেখিয়েছে মন্তব্য করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, এই বিষয় দুটির একটি হচ্ছে মানুষের নিরাপত্তা, অপরটি দুর্নীতি প্রতিরোধ। ক্ষমতায় গেলে বেকারদের কর্মোপযোগী করতে শিক্ষা ব্যবস্থায় বাংলার পাশাপাশি ইংরেজি ও আরবি যুক্ত করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, এজন্য আলাদা শিক্ষা ব্যবস্থা থাকবে না, এটি সাধারণ মাদ্রাসা সব জায়গায় করা হবে। ২৫ জানুয়ারি রোববার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ির কাজলার পাড় এলাকায় এক নির্বাচনী জনসভায় শফিকুর রহমান একথা বলেন। জামায়াতের আমির বলেন, দেশে এখন নতুন একটি পেশা খুব ভালো চলছে, সেটি চাঁদাবাজি। যারা এই পেশায় যুক্ত তারা যেন ভালো পথে ফিরে আসে, তাদের হালাল রুজির ব্যবস্থা করা হবে। যদি এই পথ বাদ না দেয়, জামায়াতের পক্ষ থেকে তাদের লাল কার্ড দেখানো হবে। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানো খ্যাতনামা সাংবাদিক মার্ক টালি আর নেই।
25 জানুয়ারি রোববার ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে তার জীবনাবসান ঘটে বলে বিবিসি হিন্দি জানিয়েছে। তার বয়স ছিল 90 বছর। মার্ক টালি গত শতকের 60-এর দশক থেকে শুরু করে দীর্ঘদিন বিবিসির ভারত ব্যুরো প্রধানের দায়িত্বে ছিলেন। তিনি 1971 সালে ছিলেন বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা। সীমান্তবর্তী শরণার্থী শিবির ও বিভিন্ন জেলা ঘুরে তিনি বাঙালিদের প্রকৃত দুর্দশার চিত্র আর যুদ্ধের খবর পাঠান। মার্ক টালির পাঠানো খবর বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রেখেছিল। এজন্য বাংলাদেশ সরকার তাকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননায় ভূষিত করে। ভারত সরকারও মার্ক টালিকে পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মাননায় ভূষিত করে। স্বদেশ থেকে তিনি পান নাইটহুড খেতাব। বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 202তম জন্মবার্ষিকী আজ। 1824 সালের এই দিনে যশোরের কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদপাড়ের গ্রাম সাগরদাঁড়ির সম্ভ্রান্ত দত্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। জন্মের 200 বছর পরও তিনি অমর হয়ে আছেন। 1861 সালে জানুয়ারিতে মেঘনাদ বধ কাব্য প্রথম খণ্ড প্রকাশিত হয়। ফেব্রুয়ারিতে প্রখ্যাত সাহিত্যিক কালীপ্রসন্ন সিংহের বাসভবনে অমিত্রাক্ষর ছন্দে মহাকাব্য রচনার জন্য বিদ্যুৎ সাহিনী সভার পক্ষ থেকে সংবর্ধনা এবং মহাকবি হিসেবে স্বীকৃতি লাভ করেন। পরবর্তীতে তিনি ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টারিতে ভর্তি হন। 1866 সালের আগস্টে চতুর্দশপদী কবিতাবলী পুস্তক আকারে কলকাতা থেকে বের হয়। নভেম্বরে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ হন। 1867 সালে তিনি কলকাতা চলে আসেন। 1873 সালের 29 জুন তিনি মারা যান। অন্তর্বর্তী সরকারের অনুরোধ সত্ত্বেও পায়রা ও রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিদেশি অংশীদাররা বিদ্যুতের দাম কমাতে অস্বীকৃতি জানিয়েছে। ভারতের এনটিপিসি এবং চীনের সিএমসি কোম্পানি জানিয়েছে, ঋণদাতা ব্যাংকগুলো সুদের হার না কমানোয় মূল্য কমানো সম্ভব নয়। বর্তমানে পিডিবি রামপাল থেকে প্রতি ইউনিট 13.57 টাকা এবং পায়রা থেকে 12 টাকায় বিদ্যুৎ কিনছে, যেখানে মাতারবাড়ি কেন্দ্রের দাম মাত্র 8.45 টাকা। বেশি দামে বিদ্যুৎ কেনার ফলে পিডিবির লোকসানের বোঝা বাড়ছে। গত অর্থবছরে সংস্থাটি 55,000 কোটি টাকা লোকসান দিয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। ইরানকে ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনা এবং কাজাখস্তানের উৎপাদন ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। শুক্রবার আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট ক্রুড 2.8% বেড়ে ব্যারেল প্রতি $65.88 এবং মার্কিন WTI 2.9% বেড়ে $61.07 দাঁড়িয়েছে, যা এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। যুক্তরাষ্ট্র ইরানের তেল পরিবহনে জড়িত একাধিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় মধ্যপ্রাচ্যে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের ফলে কাজাখস্তানের তেনগিজ তেল ক্ষেত্রে উৎপাদন বন্ধ থাকায় বাজারে অস্থিরতা বেড়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপের কথা ভাবতে পারছেন না ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টম মোফাট। তার মতে, ক্রিকেটে বিভক্তি না তৈরি করে সবাইকে ঐক্যবদ্ধ রাখা উচিত আইসিসির। বাংলাদেশকে বৈশ্বিক আসর থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের পেছনে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থার ভেতরে সমস্যা দেখছেন তিনি। মোফাট আইসিসিকে আহ্বান জানিয়েছেন কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার। তিনি বলেন, টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দেওয়া আর এর মানে হলো ক্রিকেটের শীর্ষ আন্তর্জাতিক টি-20 আসরে একটি মূল্যবান ক্রিকেট জাতির অনুপস্থিতি। এটা আমাদের খেলাধুলা, বাংলাদেশের খেলোয়াড় ও সমর্থকদের জন্য একটি দুঃখজনক মুহূর্ত। এই ঘটনা নিয়ে আমাদের গভীরভাবে ভাবা উচিত। বাঙালিয়ানা প্রদর্শের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।